সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার আরেকটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে। তো তোমরা সবাই জানো যে স্পেশাল ক্লাস চলছে, সেটা হচ্ছে রেলওয়ে এক্সাম রিলেটেড ক্লাস। তো রেলওয়ে সাধারণত এনটিপিসি, গ্রুপ ডি এবং যে টেকনিক্যাল পোস্টগুলো আছে সেগুলোর জন্য যে স্পেশাল ক্লাস চলছে, অর্থাৎ 2025 সাল কিন্তু বলতে গেলে রেলওয়ে এক্সামের সাল। অর্থাৎ এই সালে প্রচুর এক্সাম থাকবে রেলওয়ের উপরে। তো সেই রিলেটেডই অঙ্ক এবং কোন অঙ্কগুলো আগে রেলওয়ে এক্সামে এসছে সেই ধরনের কিছু অঙ্ক আমি তোমাদের করাচ্ছি এখন বর্তমানে। এবং আস্তে আস্তে কোন ধরনের অঙ্ক নেক্সট যে এক্সামগুলো আসতে চলেছে সেই এক্সামে আসতে পারে সেই ধরনের ভিডিও আসতে চলবে সামনে। এবং পরবর্তীতে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কোনগুলোর উপর বেশি ফোকাস দিতে হবে, কোন অধ্যায়ের উপর বেশি আমরা প্র্যাকটিস করলে সেইগুলোকে আমরা কমন পেতে পারি, এই ধরনের সমস্ত কিছু নিয়ে থাকবে আমাদের এই স্পেশাল ক্লাসে। অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো। কিছু না কিছু তোমরা এখান থেকে শিখতেই পারবে, এইটুকু তো বলতে পারি। যারা নতুন আছো, যারা রেলওয়ে এক্সাম প্রথম দিচ্ছ, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তাদেরকে একটা কথাই বলবো, তোমরা এই সমস্ত ক্লাস করার আগে অধ্যায় অনুসারে বিভিন্ন ক্লাসগুলোকে করো। তাহলে কিন্তু তোমাদের অধ্যায় যে পার্টগুলো, অর্থাৎ টোটাল যে সিলেবাসের যে পার্ট এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। সেই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে আসো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে এই সমস্ত ক্লাস বোঝা একদম ইজি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এবং এর জন্য কিন্তু তোমাদের একটা বাড়িতে প্র্যাকটিস বই বা সেট প্রয়োজন, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করলে কিন্তু খুব ভালোভাবে ভালো জায়গায় থাকতে পারবে। অবশ্যই শুধুমাত্র যে অঙ্ক হিসাবে ক্লাস নয়, অঙ্ক যেমন থাকবে, জিআই থাকবে, তেমনি স্পেশালি সায়েন্সের উপরে ক্লাস থাকবে। সায়েন্সের যে প্রশ্নগুলো এক্সামে আসে সেই রিলেটেড প্রশ্নগুলোকে নিয়ে আমি হাজির থাকবো। অবশ্যই আস্তে আস্তে ক্লাসে সেগুলোকে দিতে থাকবো, তোমাদের ফলো করতে থাকো। অবশ্যই তোমরা সেই জিনিসগুলোকে পেয়ে যাবে। তো অবশ্যই তার মধ্যে একটা স্পেশালি থাকবে সায়েন্সের ম্যাথ। তো এখন বর্তমানে দেখা যাচ্ছে যে রেলওয়ে এক্সামগুলোতে সায়েন্সের কিছু ম্যাথ তোমাদের দিচ্ছে। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের অবশ্যই সেইগুলোকে শেখাবো এবং তাতে কিন্তু তোমাদের উপকারী হবে। তো এইটুকু বলতে পারি, চ্যানেলের সাথে জুড়ে থাকো। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিওগুলোকে পাওয়ার জন্য। এবং যদি এই চ্যানেল থেকে কিছু উপকার পাও তাহলে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও, তাহলে কিন্তু সবাই এর থেকে উপকার পেয়ে যাবে। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যখন বাড়িতে প্রস্তুতি নিচ্ছ তখন তোমাদের কাছে বলবো, তোমরা তোমাদের অঙ্ক করতে গিয়ে বা যে কোনো কিছু করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আছে, কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের অসুবিধাকে তুলে ধরো। আমি চেষ্টা করব সেগুলোকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করা, সেগুলোকে ক্লিয়ার করা। অবশ্যই তোমাদের সাপোর্টের জন্য আমি রয়েছি এবং এই চ্যানেলে কিন্তু তোমাদের কোনো ফিস লাগছে না, টোটালি ফ্রি। তোমরা কিন্তু পুরোটা সাপোর্ট পেয়ে যাবে, এইটুকু আশা করতে পারি। রেগুলারই ভিডিও আসছে, তোমরা কিন্তু প্রত্যেকদিন দেখো, জিনিসগুলোকে শিখতে পারবে। এবং অধ্যায় অনুসারে শিখতে চাইলে চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে শিখতে পারো অধ্যায় অনুসারে। এবং কিছু জিনিস অধ্যায় অনুসারে এখনো বাকি রয়েছে, আমি সেগুলোকেও তোমাদের মধ্যে প্রেজেন্ট করব। অবশ্যই তোমরা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখো, চেষ্টা করো এগুলোর সাথে থাকা। তো শুরু করছি দেরি না করে আজকের ক্লাস। তো আজকের ক্লাসের টোটাল যে ক্লাসটা আজকে হবে সেটা পুরোটাই রিজনিং এর উপর ক্লাসটা হবে। রিজনিং এর উপর খুব ভাইটাল যে জিনিসগুলো, অর্থাৎ যে প্রশ্নগুলো আগের পরীক্ষায় এসছে এবং যেগুলো বেশি আসে পরীক্ষায়, সেই ধরনের কিছু অঙ্ক নিয়ে কিন্তু আমি ক্লাস করছি। এবং আজকে কিন্তু স্পেশালি কিছু জিনিস থাকবে যেগুলো কিন্তু রেলওয়ে এক্সামে আসেই, একদম শুধুমাত্র আসে বললে চলবে না, একদম মূল ভাইটাল। প্রায় 2 থেকে 3টে করে আসে এবং তার বেশিও থাকতে পারে। তো আজকে দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে, টোটাল যে এই অঙ্কটা রয়েছে, এটা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের উপর অঙ্ক রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে, তোমরা জানো একজন বসার অনুসারে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই অনুসারে কিন্তু আজকের ফার্স্ট অঙ্ক রয়েছে। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, এটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে লম্বা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর একটা হচ্ছে গোল সিটিং অ্যারেঞ্জমেন্ট। গোল মানে হচ্ছে বৃত্তাকারে থাকতে পারে, আর একটা লম্বাভাবে থাকতে পারে। তো এই 2 ধরনের প্রশ্নগুলোই বেশি এক্সামে আসে। কখনো কখনো কি হয়, একটা প্রশ্ন দিয়ে তোমাদের দিতে পারে, আবার কখনো কখনো কি হয়, একটা প্রশ্ন দিল, তার মধ্যে 5টা প্রশ্ন থাকছে, মানে একটা স্টেটমেন্ট তোমাকে দিল, এই স্টেটমেন্টের বিষয়ে 5টা প্রশ্ন তোমাকে দিল। তাহলে তোমাকে ওই স্টেটমেন্টটা পড়ে সঠিক বিচার করে তোমাদের একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে। ওই ডায়াগ্রাম অনুসারে তোমাকে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের ডায়াগ্রাম মাস্ট হয়ে যাচ্ছে। তো যে যত ভালো, মানে যে সঠিক ডায়াগ্রাম তৈরি করতে পারবে, তার ওই 5টা প্রশ্ন কিন্তু উত্তর দেওয়া একদম সঠিক হয়ে যাবে।
তো এবার দেখবো আমাদের যে অঙ্কটা রয়েছে ফার্স্ট অঙ্কটা, এটা কিন্তু একটা লাইনের অঙ্ক। এরপরে আমি তোমাকে সিটিং অ্যারেঞ্জমেন্টের গোল যে পার্টটা রয়েছে অর্থাৎ বৃত্ত আকারে বসা সেটাকেও দেখাবো। সবকিছু তোমাদের শেখাবো, প্রত্যেকটা পার্ট তোমাদের দেখাবো, অবশ্যই সেগুলোকে ভালো করে দেখো। দেখো এ বি সি ডি ই এবং এফ একই লাইনে বসে আছে। ই ও এফ হয় মাঝে এবং এ ও বি হয় শেষ প্রান্তে বসে আছে। সি এর বাঁ দিকে আছে, তবে বি এর ডান দিকে কে বসে আছে। এই যে অঙ্কটা রয়েছে এটাকে আমরা করব কি করে, যেহেতু বলেছে একই লাইনে বসে আছে, তাহলে আমরা একটা লাইনকে ডায়াগ্রাম আকারে সাজাবো। এই টোটাল ধরে নিলাম একটা লাইন। এই লাইনের এই পাশটা থাকবে হচ্ছে লেফট সাইড মানে বাঁ দিক, আর এটা হবে রাইট সাইড মানে ডান দিক। তো যে কোনো লাইন তোমাদের যখন আঁকবে তখন এই পাশটা হয়ে যাবে বাঁ দিক আর এই পাশটা হয়ে যাবে ডান দিক। এইটাকে বিচার করে নিয়ে তোমরা অঙ্ক করবে। এবার কথা হচ্ছে, দেখো আমাদের এখানে ব্যক্তি রয়েছে টোটাল 6 জন। 6 জন ব্যক্তির মধ্যে প্রথম যে কন্ডিশনটা দিয়েছে সেটা হচ্ছে এটা, ই আর এফ হয় মাঝে। তো যখনই এই সিটিং অ্যারেঞ্জমেন্ট পার্টগুলো করবে কন্ডিশনকে ফলো করবে, এক একটা কন্ডিশন ভালো করে পড়বে, তারপরে অ্যান্সারটা করার চেষ্টা করবে এবং এক একটা কন্ডিশনকে একবারে না সাজিয়ে ধীরে ধীরে এক একটা করে সাজিয়ে প্রথমে সাজাবে, তারপরে ওটাকে লাইন বাই লাইন সাজানোর চেষ্টা করবে। দেখো আমি কিভাবে করছি, চেষ্টা করে এইভাবে করার, আশা করি তোমাদের ভুলটা হবে না। দেখো ই ও এফ হয় মাঝে, তো আমাদের এই যে লাইনটা রয়েছে এর একদম মাঝখানে বসে রয়েছে ই ও এফ। এবার কথা হচ্ছে এফ এদিকে বসবে না ই এদিকে বসবে, বা ই এদিকে বা এফ এদিকে, মানে উল্টো পাল্টা হতে পারে তোমাদের, এইটাও হতে পারে আবার এটাও হতে পারে, এই কন্ডিশনও হতে পারে। কারণ অ্যাকচুয়ালি জিআই কিন্তু এই অঙ্কগুলো কিন্তু কন্ডিশনের অঙ্ক, এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু কন্ডিশন, একটু খেয়াল করে করতে হবে। তো আমরা ধরে নিলাম এখানে ই আর এফ এইভাবে বসে আছে এবং এ ও বি হয় শেষ প্রান্তে। এ ও বি হচ্ছে শেষ প্রান্তে, শেষ প্রান্তে মানে হচ্ছে এইদিকে হয়তো এ বসে আছে, এইদিকে হয়তো বি বসে আছে, কিন্তু আবার উল্টো হতে পারে, এইদিকে বি থাকতে পারে, এদিকে এ থাকতে পারে। এটা কিন্তু আমাদের কিন্তু ক্লিয়ার নেই এখন, আমরা পরের কন্ডিশনে যাচ্ছি তাহলেই বুঝতে পারবো কি বলা আছে। সি এর বাঁ দিকে থাকে, তাহলে সি বলেছে এর বাঁ দিকে, তাহলে নিশ্চয়ই বাঁ দিক কোনটা হবে, এই দিক বাঁ দিক আর ওপাশে হচ্ছে ডান দিক, তাহলে এর এই পাশে কিন্তু আমাদের সি কে বসাতে হবে। তাহলে এ যদি এই লাইনের এই প্রান্তে অর্থাৎ বাঁ দিক একদম শেষ প্রান্তে বসে থাকে, তাহলে আমি নিশ্চয়ই সি কে প্রেজেন্ট করতে পারবো না। তাহলে সি কে প্রেজেন্ট করতে আমাকে এ কে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের দেখো এটা উল্টে গেল, আমরা একদম ক্লিয়ারলি পেয়ে গেলাম এ বসবে ওইদিকে আর বি বসবে এইদিকে, কারণ পরের কন্ডিশনটা আমাদের সেই দিকটাই ইন্ডিকেট করেছে। বলেছে সি এর বাঁ দিকে। এবার দেখো সি কে আমি এর বাঁ দিকে বসাতে পারছি, একদম ক্লিয়ারলি হবে। দেখো সি এর বাঁ দিকে বসে আছে আর ডান দিকে ওই পাশে। এবার কথা হচ্ছে ই আর এফ তো মাঝখানে, তাহলে ই আর এফ এর কন্ডিশন কিন্তু আমাকে আর বলেনি। দেখো এখানে কিন্তু ই আর এফ এর আর কোনো কন্ডিশন বলেনি, এখানে বলেছে বি ডান দিকে কে বসে আছে। তাহলে দেখো আমরা একটা সিরিজ মোটামুটি সাজিয়ে ফেলেছি, ই আর এফ নিয়ে কোনো কাজ নেই আমাদের, মাঝখানে যেভাবে বসে থাকো। বলেছে বির ডান দিক মানে কি, এই স্থানটাতে কে বসে আছে। এইবার আমাদের অঙ্কের দিকে দেখো, এ বি সি ডি ই এফ এই 6 জন ব্যক্তি, তার মধ্যে 5 জনের সাজানো হয়ে গেছে, একজন বাকি রয়েছে। কে বাকি রয়েছে? ডি বাকি রয়েছে। তাহলে নিশ্চয়ই এই জায়গাটা কে বসবে? ডি বসবে। তাহলে আমি বলতে পারি বি এর ডান দিকে কে বসে আছে? বি এর ডান দিকে বসে আছে ডি। এটাই হচ্ছে। দেখো বন্ধুরা, অঙ্ক কিন্তু খুব সহজ অঙ্ক, শুধুমাত্র বুঝে যদি করতে পারো এই অঙ্কগুলো ভুল হবে না কখনো। অনেকেরই কিন্তু বলে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলিয়ে যাচ্ছে, অনেক টাইম লাগবে, কিন্তু যদি টাইম লাগো তাহলে কিন্তু খুব বিপদে পড়বে। একটুখানি বুঝে নিয়ে যদি করো তাহলে কিন্তু টাইম লাগবে না, একটু বুঝে নিয়ে তোমাদের করতে হবে। তো এইভাবে সাজাও, যেভাবে বলছি সেভাবে সাজাও, আশা করি তোমাদের ভুল হবে না। বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা নিজেরা দেখো, বাড়িতে প্র্যাকটিস করে দেখো কিভাবে তোমরা করতে পারছো। এবার দেখো পরের যে অঙ্কটাকে বলছি সেটা কিন্তু গোল টেবিলের অঙ্ক। গোল টেবিল হতে পারে, গোল বৃত্তাকারে বসা হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। সেই অঙ্কগুলোকে আমরা কিভাবে করব। তো এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই কিন্তু নিজেদের প্র্যাকটিসে রাখো, এগুলো কিন্তু অবশ্যই উপকার। পরের অঙ্ক দেখো, পরের সেম সিটিং অ্যারেঞ্জমেন্টে আরেকটা অঙ্ক। তো বলেছিলাম পরের যে অঙ্কটা এটা গোল টেবিলের অঙ্ক।
পি কিউ আর এস টি এবং ইউ 6 জন ব্যক্তি গোলাকারে একে অপরের দিকে মুখ করে বসে। পি কিউ এর দিকে মুখ করে, কিউ টি এর দিকে মুখ করে এবং আর এর বাঁ দিকে কিউ টি এর ডান দিকে এবং আর এর বাঁ দিকে বসে। পি ইউ এর বাঁ দিকে এবং এস এর ডান দিকে বসে আছে। তাহলে কে এস এর বিপরীতে বসে আছে। তাহলে এই যে স্টেটমেন্টটা তোমাদের দিয়েছে, এই স্টেটমেন্টটা অনুসারে আমি যদি সাজাই একটা গোল টেবিল, গোল টেবিল মানে হচ্ছে গোলাকার একটা পার্ট আমাকে সাজাতে, ঠিক এইভাবে গোলাকার পার্টটাকে তোমাকে টানতে হবে এবং এর ঠিক এইভাবে দাগ তোমাকে টানতে হবে, ঠিক এই কোয়ালিটি অনুসারে আমাদের রাখতে হবে। এবার কথা হচ্ছে এখানে ব্যক্তি আছে কয়জন, 1 2 3 4 5 6, এখানে 6 জন ব্যক্তি রয়েছে। তাহলে 6টা ঘর আমাদের লাগবে, 1 2 3 4 5 6টা, এইভাবে আমরা টেনে দিলাম। এইবার আমরা অঙ্কটাকে স্টার্ট করব। কিভাবে স্টার্ট করব তোমরা একটু খেয়াল করো। তাহলে 6 জন ব্যক্তি আমরা বসে আছে। আচ্ছা, সবাই কিন্তু ভেতরের দিকে, অর্থাৎ এই দিকে সবাই মুখ করে বসে আছে। এখানে টোটাল সবাই এই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। পি কিউ এর দিকে মুখ করে বসে আছে, পি কিউ এর দিকে মুখ করে বসে আছে। তাহলে আমরা বলতে পারি এদিকে ধরো আমি পি লিখলাম আর এইদিকে কিউ লিখলাম। তাহলে পি দেখো কিউ এর দিকে মুখ করে বসে আছে, আমরা এইভাবে সাজাতে পারি। তো এই যে পি আর কিউ মানে ফার্স্ট স্টার্টিংটা তোমরা যেখানে খুশি বসাতে পারো। আমি এখানেও বসাতে পারতাম, এখানেও বসাতে পারতাম, যেদিকে খুশি আমি বসাতে পারতাম। তোমরা যেখানে থেকে ফার্স্ট স্টার্টিংটা তোমরা যেখানে খুশি বসিয়ে করতে পারো, এতে কোনো অসুবিধা নেই, সেই অনুসারে তোমাকে সাজাতে হবে। আচ্ছা, এরপরে আর একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, সবাই সেটাকে প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে বাঁ দিক আর ডান দিক। এবার আমি তোমাদের এই দিকখান থেকে যে জিনিসটা শেখাবো বাঁ দিক আর ডান দিক। এবার বাঁ দিক ডান দিক মানে হচ্ছে ধরো এই একটা গোল চিহ্ন আছে, গোল চিহ্নের এই দিকে যদি মানে হচ্ছে আমরা যদি এটাকে ঘড়ি হিসাবে চিহ্নিত করি, তাহলে এই ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সেটা হবে হচ্ছে বাঁ দিক, আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরে সেটা হবে হচ্ছে ডান দিক। অর্থাৎ আমাদের ধরো কোনো ব্যক্তি এখানে বসে আছে, এর যদি এই দিকে বোঝানো হয় তাহলে সেটা হয়ে যাবে বাঁ দিক, আর যদি তার এই দিকে বোঝানো হয় সেটা হয়ে যাবে তার ডান দিক। অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে ঘড়ি অনুসারে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে সেটা হচ্ছে বাঁ দিক হবে, আর ঘড়ির কাঁটার বিপরীতে মানে উল্টো ভাবে যদি ঘুরতে থাকে, ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরতে থাকে তাহলে সেটা হয়ে যাবে ডান। আমাদের এই ঘড়ি অনুসারে যদি তোমরা মনে রাখো, আশা করি এটা বাঁ দিক ডান দিক তোমাদের গোলাবে না। তাহলে এবার দেখো পরবর্তী পার্টটা কি বলেছে। নেক্সট আমাদের যেটা কন্ডিশন বলেছে, কিউ টি এর ডান দিকে বসে আছে। কিউ বলেছে টি এর ডান দিকে, তাহলে কিউ হচ্ছে টি এর ডান দিকে। আমি যদি এখানে টি কে বসাই তাহলে দেখো টি এর ডান দিকে কিন্তু কিউ বসে আছে। ভালো করে বুঝে নাও যে টি এর ডান দিকে কিন্তু কিউ বসে আছে। এবার যদি আমি টি কে এই পাশে বসাতাম তাহলে দেখেন বাঁ দিক হয়ে যেত এটা, তাহলে টি এর ডান দিকে কিউ বসে আছে। দেখো এইদিকে ঘুরলে ডান দিক। এইবার আরো একটা কন্ডিশনের সাথে রয়েছে এবং আর এর বাঁ দিকে, অর্থাৎ কিউ কে বসে আছে, কিউ টি এর ডান দিকে এবং আর এর বাঁ দিকে বসে আছে। তাহলে আর এর বাঁ দিকে হলে আর কে কোথায় বসাবো, আমি ওইদিকে বসিয়ে দেবো আর কে। তাহলে দেখো আর এর বাঁ দিকে এবং টি এর ডান দিকে কিউ বসে আছে। এইভাবে আমরা যদি বিচার করি দেখো ভুল হবে না কখনো জিনিসগুলো। নেক্সট কি বলেছে, পি ইউ এর বাঁ দিকে, পি বলেছে ইউ এর বাঁ দিকে। তাহলে দেখো এই যে পি, পি আবার কি বলেছে ইউ এর বাঁ দিকে, তাহলে ইউ আমি যদি এখানে বসাই তাহলে দেখো ইউ এর বাঁ দিকে হচ্ছে পি। দেখো ঘড়ির কাঁটা এইভাবে ঘোরে, ঘড়ির কাঁটাটা দেখো বাঁ দিক হচ্ছে এদিকে বোঝানো হচ্ছে। এবং এস এর ডান দিকে বসে আছে, কে বসে আছে পি, এস এর আবার ডান দিকে আমি যদি এখানে এস বসাই দেখো এস এর ডান দিকে হচ্ছে পি বসে আছে। এই গেল টোটাল কন্ডিশন। দেখো টোটাল আমাদের সবকটা 6টা সাজানো হয়ে গেছে কমপ্লিট। তাহলে আমাদের কিন্তু ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা অ্যান্সারটাকে মেলাবো। কি চেয়েছে অ্যান্সার, অ্যান্সার চেয়েছে কে এস এর বিপরীতে বসে আছে। তাহলে দেখো এস এর বিপরীতে কে বসে আছে, তো আমরা উত্তরটা পেয়ে গেছি। এস এর বিপরীতে কে বসে আছে, ই এস এর বিপরীতে বসে আছে। দেখো তোমরা যদি ডায়াগ্রাম সাজাতে পারলে মানে তো অঙ্ক তো প্রায় হয়েই গেছে অ্যাকচুয়ালি। এবার কথা হচ্ছে এই ডায়াগ্রামটা যখন সাজাবে
তখন কিন্তু এক একটা কন্ডিশনকে সামনে রেখে এক একটা কন্ডিশন আগে সাজাবে, তারপরে পরের কন্ডিশনটাকে বিচার করবে। এটা এই অনুসারে, অর্থাৎ তোমাদের যদি গোল টেবিল দেওয়া থাকে বা গোল কোনো কিছু দেওয়া থাকে, তোমরা কিন্তু এক একটা কন্ডিশনকে সাজাবে, তারপরে পরেরটায় যাবে। আর যদি তোমাদের লাইন দেওয়া থাকে তাহলে কিন্তু একবারে তোমরা সাজাতে যাবে না, পরের কন্ডিশনগুলোকে ওটাকে আলাদা জায়গায় লিখে রাখবে, পরের কন্ডিশনগুলো যখন সামনে আসবে তখন সেটাকে বিচার করে তারপরে মেন জায়গাকে স্টার্ট করবে। অর্থাৎ তোমাদের এটা বুঝে করতে হচ্ছে যে এটা কিভাবে করবে। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট তখনই হবে যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, খুব পরিমাণে প্র্যাকটিস করো, এটা কিন্তু ইজি হয়ে যাবে। এ কিন্তু এক্সামে আসে এবং রেগুলারই এসছে এবং খুব বেশি পরিমাণে এসছে। এটা কিন্তু অনেকেরই কিন্তু ভুল হয়, এক্সামে গিয়ে যেন প্রবলেমে না পড়তে হবে এর জন্য বাড়িতে এটাকে প্র্যাকটিস করো, এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস, এক্সামে কিন্তু আসে এটা, তোমরা কিন্তু সেদিকে নজর রেখো। সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা খুব ভাইটাল জিনিস। আশা করি তোমরা এখান থেকে এই দুটো জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে যে লাইন থাকলে আমরা কি করব, গোল টেবিল থাকলে কি করব। এইবার পরবর্তী কোনো ভিডিওতে বা কোনো জায়গায় তোমাদের আমি শেখাবো, আস্তে আস্তে আরো কোন টাইপ আছে এর মধ্যে, যে যখন গোল টেবিলে একজন বাইরে একজন ভেতরে বা বাইরের দিকে মুখ করে থাকলে কি হবে, এই অনেকগুলো টাইপ থাকে। প্রত্যেকটা জিনিস আমি করাবো, অবশ্যই করাবো তোমাদের জন্য। যত কঠিন জিনিস আছে প্রথমে, আস্তে আস্তে আমি চলছি, যত কঠিন জিনিস আছে রেগুলার আসতে থাকবে ভবিষ্যতে। তোমরা কিন্তু চ্যানেলের দিকে নজর রেখো, চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখো, আশা করি সবকিছু তোমরা পেয়ে যাবে, শিখতে পারবে এখান থেকে। এবার দেখো আজকের ভিডিওর নেক্সট অঙ্ক, এবং খুব ভাইটাল, কিন্তু অবশ্যই নজর রেখো। তো এর পরের যে অঙ্কটা রয়েছে, এটা কিন্তু একটা স্টেটমেন্ট কনক্লুশনের অঙ্ক। তো স্টেটমেন্ট কনক্লুশন বর্তমান সময়ে কিন্তু রেলওয়ে এক্সামে একটা গুরুত্বপূর্ণ, মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো যে কোনো এক্সামে কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন অনেকগুলো করে দিচ্ছে। এর স্টেটমেন্ট কনক্লুশন এমন একটা জিনিস, তোমরা যদি, অর্থাৎ তোমাদের যদি জিনিসটাকে বুঝতে ভুল হয় বা একটু যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। অর্থাৎ তোমাদের নিজস্ব চিন্তাধারা ভাবনা সবকিছুকে অ্যাডজাস্ট করে কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন হয়, এর জন্য ভুল হওয়ার সম্ভাবনা এখানে বেশি থাকে। কিন্তু সঠিকভাবে যদি করা যায় তাহলে কিন্তু এটা কিন্তু একদম সঠিক উত্তর দেওয়া সম্ভব। তো সেই প্রসেসগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে শেখাবো। আজকে এমন একটা অঙ্ক তোমাদের সামনে এনেছি, সেই অঙ্কটা কিন্তু এক্সামে এসছে, রেলওয়ে এক্সামে 2018 সালে গ্রুপ ডি এক্সামে এসছে। তো গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, আর অন্য অন্য টেকনিক্যাল চিফ এক্সামই হোক না কেন, রেলের প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের বলবো অবশ্যই এই পার্টটা অন্তত খুব গুরুত্ব সহকারে করতে এবং রেগুলার প্র্যাকটিস করতে, প্রচুর ধরনের প্র্যাকটিস করো যাতে এখানে কোনো মতে না আটকায়। তো আশা করবো এগুলোকে তোমরা ক্লিয়ার করবে। এবং এই স্টেটমেন্টের কনক্লুশনের মতোই কিন্তু অঙ্ক আসছে, জিকে আসছে, সেগুলো কিন্তু এখন বর্তমানে আপডেট করছে। কোন ধরনের প্রশ্ন আসছে, কিভাবে আসছে, অবশ্যই তোমাদের সেগুলো ভিডিও দিয়ে দেখাবো। নেক্সট পরবর্তী ভিডিওগুলোতে যে কোনো সময় তোমাদের আসতে পারে, অবশ্যই তোমরা ভিডিওগুলোকে ফলো রেখো, দেখাবো এখন বর্তমানে কি ধরনের এক্সামে প্রশ্ন আসছে। তো সেগুলো কিন্তু দেখার জন্য ভিডিওর এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো এবং চেষ্টা করো এগুলোকে প্র্যাকটিস করা, বাড়িতে প্র্যাকটিস করো। আশা করবো এখান থেকে কিন্তু তোমরা জিনিসগুলোকে শিখতে পারবে। তো দেখে নাও আজকে যে স্টেটমেন্ট কনক্লুশনটা রয়েছে সেইটাকে, অর্থাৎ বাংলাতে যেটাকে বলা হয় বিবৃতি এবং সিদ্ধান্ত। তো এই অঙ্কগুলি কেমন থাকবে, যারা নতুন আছো তারা একটু দেখে নাও যে অঙ্কগুলোকে কেমন থাকে। অঙ্কগুলো থাকে, প্রথমে তোমাকে একটা বিবৃতি দেবে। বিবৃতি মানে হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট তোমাকে সামনে দিয়ে দিবে, এবার সেই অনুসারে দুটো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব, আবার নাও হতে পারে, আবার একটা হতে পারে, আবার দুটো হতে পারে। মানে তোমাকে দুটো সিদ্ধান্ত দিয়ে দেবে, সিদ্ধান্ত মানে কনক্লুশন দিয়ে দেবে। তাহলে একটা স্টেটমেন্ট দেবে, একটা কনক্লুশন দেবে। তোমাকে কনক্লুশনে তোমাকে দুটো দিতে পারে, তিনটে দিতে পারে, চারটেও দিতে পারে। তো এগুলো হচ্ছে তাদের উপর নির্ভর করে কটা কি দেবে। তো আমি এখানে অঙ্কে দুটো দিয়েছি, পরবর্তীতে আসবে অবশ্যই তিনটে চারটে, যতগুলো হয় আমি শেখাবো তোমাদের। এবং একেবারে গ্রুপ ডি এক্সাম বা এনটিপিসি এক্সামের আগে তোমরা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে একদম চ্যানেলের মাধ্যমে, যদি প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখো। দেখো সিদ্ধান্তে তোমাদের কি বলেছে, দুটো তোমাদের সিদ্ধান্ত দিয়েছে। এবার বলেছে তোমরা স্টেটমেন্ট থেকে, অর্থাৎ বিবৃতি থেকে একটা ছবি তৈরি করো। এই ছবি অনুসারে যে সিদ্ধান্তে, ওই ছবিতে বলার হচ্ছে, অর্থাৎ ছবি অনুসারে যে সিদ্ধান্তে তুমি পৌঁছাচ্ছ সেই সিদ্ধান্তের সাথে যে অঙ্কে যে দুটো সিদ্ধান্ত দেওয়া আছে
তোমার সিদ্ধান্তের মিল হচ্ছে কিনা। যেটা মিল থাকবে সেটাই সঠিক উত্তর। যদি দুটো মিল থাকে দুটোই সঠিক উত্তর। যদি এক এ নাম্বার থাকে অর্থাৎ 1 নাম্বার থাকে তাহলে সেটা সঠিক উত্তর। যদি 2 নাম্বার থাকে তাহলে সেটা সঠিক উত্তর। যদি না থাকে কোনোটাই না। এইভাবে অঙ্কগুলোকে হয়ে থাকে। অর্থাৎ প্রথমে বিবৃতি থেকে আমাদের একটা পিকচার তৈরি করতে হবে। এমন একটা পিকচার তৈরি করতে হবে যাতে এই বিবৃতির প্রত্যেকটা জিনিস আমাদের একদম খুঁটিনাটি ক্লিয়ার থাকে। নেক্সট এখান থেকে দুটো সিদ্ধান্ত তোমাদের অঙ্কে দিয়ে দিয়েছে, সিদ্ধান্তটাকে মেলাতে হবে। মেলালে তোমরা জিনিসগুলোকে ক্লিয়ার হতে পারছো। নেক্সট কি করতে হবে, ওই সিদ্ধান্ত অনুসারে তোমাদের দেখতে হবে যে কোনটা সঠিক ও অপশনে কি কি দেওয়া আছে। তো এতগুলো ধাপ পার করার পরে যদি কখনো ভুল চলে যায় তাহলে কিন্তু সবারই খারাপ লাগে জিনিসটাকে। কখন অনেকে কি করে, খুব অল্প প্র্যাকটিস করে বলে এগুলো তো খুব সহজ পারবো, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু খুব কঠিন জিনিস। খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে এই জিনিসগুলোকে কিন্তু আয়ত্তে আনতে হয়। প্রত্যেকটা পার্ট রয়েছে, বহু দিক রয়েছে, এগুলোকে কিন্তু শিখতে হয়। প্র্যাকটিসের উপর কিন্তু কোনো জিনিস হয় না, প্র্যাকটিস যত করবে তত কিন্তু এগিয়ে যাবে। পারা কোনো কিছু না, আজ তুমি পারছো কালকে নাও পারতে পারে, বিভিন্ন টাইপ থাকতে পারে, কিন্তু যারা প্র্যাকটিস করে রেগুলারলি, যারা প্র্যাকটিসের মধ্যে থাকে, অনেক ধরনের জিনিস প্র্যাকটিস করে, তারাই কিন্তু সফলতা আগে নিয়ে আসতে পারে। তো অবশ্যই মনে রাখবে প্র্যাকটিস কিন্তু মোস্ট ভাইটাল জিনিস। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, প্রথম কাজ হচ্ছে আমরা বিবৃতি পড়ব। বিবৃতিতে কি বলা হচ্ছে, সমস্ত মাছ হয় কচ্ছপ। তাহলে আমরা যদি ছবি রাখি যে সমস্ত মাছ, মানে আমরা ধরে নিলাম এটা মাছ, সমস্ত মাছ হচ্ছে কচ্ছপ, তাহলে এই বাইরেরটা হচ্ছে কচ্ছপ। তাহলে সমস্ত মাছ হচ্ছে কচ্ছপ, তাহলে কচ্ছপটাকে বড় দাগ টানলাম, মাছটাকে ভেতরে রাখলাম, তাহলে সমস্ত মাছ কচ্ছপ বোঝানো গেল। কোনো কচ্ছপ হয় না কুমির, বলেছে কোনো কচ্ছপ কিন্তু কুমির হয় না। আচ্ছা এবার খেয়াল করো তো, সমস্ত কচ্ছপ তো মাছ, মাছ ভেতরে রয়েছে, তাহলে কচ্ছপ যদি কুমির না হয় মাছ কি কুমির হবে? মাছও তো কুমির হবে না কখনো, সেটা তো বলে বোঝাই যাচ্ছে আমাদের এখান থেকে। এইবার আমরা সিদ্ধান্তে যাব, কোনো কুমির হয় না মাছ, এটা কোনো কুমির কিন্তু মাছ হয় না, বোঝাই যাচ্ছে। আবার দ্বিতীয়তে কি বলেছে, কোনো মাছ হয় না কুমির, কোনো মাছও কিন্তু কুমির হয় না। এইবার কথা হচ্ছে এখানে দুই ধরনের অঙ্ক দিয়েছে, কোনো কুমির মাছ হয় না, কোনো কুমির হয় না মাছ, আর কোনো মাছ হয় না কুমির। এই দুটো ভাষার মধ্যে কিন্তু আমাদের একটা ডিফারেন্স রয়েছে। দেখো এইবার আমরা কি বুঝবো, সমস্ত মাছ হয় কচ্ছপ, কোনো কচ্ছপ হয় না কুমির। এবার তোমরা এখান থেকে বলতে পারো দাদা এখানে তো কোনোটাই সঠিক নয়, কারণ কুমির তো হচ্ছেই না। দেখো কুমির তো হবেই না, মাছ কখন, মাছের সাথে কোনো সম্পর্কই নেই, কারণ ওটা তো কচ্ছপের ভেতর চলে এসছে। সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে তো নান অফ দিস হবে, কোনোটাই নয় সঠিক আনসার। কিন্তু এখানে আরেকটা জিনিস আসতে পারে, কচ্ছপের সাথে কুমিরের সম্পর্ক বলেছে, মাছের সাথে কুমিরের সম্পর্ক বলেনি। তো এখানে বলতে পারি কোনো কুমির হয় না মাছ, মানে কুমিরের সাথে মাছের কোনো সম্পর্ক নেই, আবার কোনো মাছ হয় না কুমির, কোনো সম্পর্ক নেই। তো এই যে দুটো কন্ডিশনের মধ্যে এখানে তাহলে সঠিক কোনটা হবে, এটা বিচার্য বিষয়। তো অ্যাকচুয়ালি এগুলো নির্ভর করে অনেকটা কিন্তু অপশনের উপরে। এখানে যদি একটা অপশনে তোমাদের দেওয়া থাকতো আইদার অর, এই কথাটা লেখা থাকতো হয় এটা নয় ওটা, এই জিনিসটা যদি লেখা থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যান্সার করতে পারতাম, অর্থাৎ হয় এক নয় দুই, দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু এখানে যেহেতু দুটো একটাও লেখা নেই, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, অপশন ডি, কারণ কুমিরের সাথে মাছের তো কোনো সম্পর্কই নেই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কোনটা, অপশন ডি, কোনোটি। তো এই হচ্ছে তোমাদের বিবৃতি এবং সিদ্ধান্ত। আশা করছি কিছুটা আইডিয়া তোমাদের হয়েছে, এবং যত ক্লাস এগোবে আমি এগুলোকে আরো ডিসকাস করব, আরো অনেক কিছু সামনে আসবে, আরো অনেক দিক খুলবে এই জিনিসগুলোকে, অনেক পার্ট আসতে চলেছে, অনেকগুলো ভাগ তোমরা এখান থেকে জানতে পারবে। তো প্রত্যেকটা জিনিস এবং এর উপরে পুরো স্পেশাল ক্লাসগুলো থাকবে তোমাদের জন্য। স্টেটমেন্ট কনক্লুশন খুব ভাইটাল জিনিস, যেগুলো মেন পার্ট তার উপর টোটাল ক্লাস থাকবে রেলওয়ে এক্সাম রিলেটেড। তো অবশ্যই তোমরা ভিডিওগুলোকে কন্টিনিউ দেখো। আশা করব তোমরা এখান থেকে কিন্তু কিছু না কিছু শিখবে এবং সফলতা পাবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও, যে এই জিনিসগুলোকে তোমাদের অসুবিধা প্রবলেম আছে, আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করার। যদি কোথাও কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং যদি শিখতে পারো কোনো কিছু অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের কাছে, যারা সবার কাছে পৌঁছে।
অবশ্যই সাপোর্ট করো চ্যানেলকে, চ্যানেল তোমাকে সাপোর্ট করবে, তুমি চ্যানেলকে সাপোর্ট করবে, এইভাবে এগিয়ে যাবে টোটাল পুরো প্রসেসটা এবং সফলতা তোমাদের একদম হাতের মুঠোয় নিয়ে আসবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অনেক অনেক অঙ্ক নিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।